বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তে মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনি মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। আধুনিক বিজ্ঞান ও উন্নত শিল্পায়নের যুগে নতুন উপাদানের রাজা হিসেবে পরিচিত কার্বন ফাইবার এখন বিশ্বের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। বিশেষ করে প্রতিরক্ষা ও উচ্চ প্রযুক্তির উৎপাদন খাতে বৈশ্বিক সংকট কাটাতে এবং নিজেদের অবস্থান স্বনির্ভর করতে চীন এক অনন্য নজির স্থাপন করেছে। দেশটির গবেষকদের যৌথ প্রচেষ্টায় গবেষণাগারের উদ্ভাবন এখন বাণিজ্যিক সাফল্যে রূপ নিয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আধুনিক শিল্পে যাকে ঘিরে উত্তেজনা তুঙ্গে তার নাম কার্বন ফাইবার। ইস্পাতের চেয়ে শক্তিশালী অথচ পালকের মতো হালকা। এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই একে বলা হয় আধুনিক শিল্পের কালো সোনা। মহাকাশযান থেকে শুরু করে দ্রুতগতির গাড়ি কিংবা নবায়নযোগ্য জ্বালানির টারবাইন, সবখানেই এর জয় জয়কার। দীর্ঘ সময় ধরে এই অমূল্য উপাদানের জন্য চীনকে বিদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো, কিন্তু দেশটির একাডেমিক গবেষক ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের নিবিড় অংশীদারিত্বে সেই দৃশ্যপট এখন দ্রুত বদলে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তাত্ত্বিক জ্ঞান এবং বেসরকারি কোম্পানিগুলোর বাণিজ্যিক সক্ষমতা এক সুতোয় গাঁথা রয়েছে। এই যুগলবন্দির ফলে গবেষণাগারের উদ্ভাবনগুলো এখন আর ধুলো জমতে দিচ্ছে না, বরং অত্যন্ত দ্রুততার সঙ্গে সেগুলো ডানা মেলছে কারখানার প্রোডাকশন লাইনে। আধুনিক বিশ্বের নতুন উপাদানের রাজা হিসেবে পরিচিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কার্বন ফাইবার এখন আর কেবল গবেষণাগারের বিষয় নয়, বরং বাস্তব উৎপাদনের এক অভাবনীয় মাইল ফলক স্পর্শ করেছে। বিশেষ করে উন্নত উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় প্রতিরক্ষা খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপাদানটি। বর্তমানে উন্নত চীনের হপেই প্রদেশের ল্যাংফাং শহরে বিশ্বের অন্যতম শীর্ষমানের T1100 গ্রেডের কার্বন ফাইবার তৈরি করা হচ্ছে। দৈনিক পরীক্ষার ফলাফল অনুযায়ী এই উৎপাদনের সাফল্যের হার বা পাস রেট এখন 95%, যা এই ধরনের জটিল প্রযুক্তির ক্ষেত্রে একটি বিশাল অর্জন। এই অভাবনীয় সাফল্যের পথ চলা শুরু হয়েছিল দক্ষিণ চীনের বিখ্যাত প্রযুক্তি কেন্দ্র শেনচেন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাগার থেকে। দীর্ঘ গবেষণার পর সেই তাত্ত্বিক সাফল্য এখন শিল্পক্ষেত্রে বড় ধরনের বিপ্লব নিয়ে এসেছে। আমাদের তৈরি এই T1100 গ্রেডের কার্বন ফাইবারের টান সহ্য করার ক্ষমতা 7000 মেগাপ্যাসকেল পর্যন্ত পৌঁছাতে পারে। এই তন্তুটি মাত্র 5 মাইক্রোমিটার চওড়া। এর ঘনত্ব ইস্পাতের মাত্র 4 ভাগের 1 ভাগ, কিন্তু শক্তি ইস্পাতের চেয়ে প্রায় 7 গুণ বেশি। উচ্চ শক্তি, নিম্ন ওজন এবং তাপ সহ্য ও ক্ষয়রোধী হওয়ার কারণে এটি প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, রেলওয়ে এবং উদীয়মান লো অ্যালটিটিউড ইকোনমি বা স্বল্প উচ্চতার আকাশ সীমায় চলাচলকারী যানের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনছে। স্থায়িত্ব এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে শেনচেন বিশ্ববিদ্যালয় হপেই প্রদেশের বেসরকারি প্রতিষ্ঠান চাংশিং টেকনোলজির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। 2023 সাল থেকে শুরু হয় এই অংশীদারত্বের ফলে প্রতি 3 থেকে 4 মাস অন্তর একটি করে নতুন প্রযুক্তিগত ব্রেক থ্রু বা সাফল্য আসছে। নিজেরা একা কাজ করলে অনেক বেশি সময় লাগতো। বিশ্ববিদ্যালয়ের গবেষণা আমাদের সঠিক পথ দেখাতে
এবং মূল কারিগরি সমস্যাগুলোর সমাধানে সরাসরি সাহায্য করছে। শেনচেন বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি শত শত ফ্যাক্টর পরীক্ষা করে ফাইবারের অভ্যন্তরীণ ছিদ্র বা ফাঁপা অংশ কমিয়ে ঘনত্ব বাড়ানোর কাজ করছেন। গবেষণাগারের এই সাফল্যগুলো দ্রুতই বাস্তব কারখানার পরিবেশে পরীক্ষা করা হয়। প্রায় ৩০ দফারও বেশি ল্যাব টু ফ্যাক্টরি ট্রায়াল বা পুনরাবৃত্তির পর তারা ফাইবারের কার্যকারিতা কমিয়ে দেয় এবং ত্রুটিগুলো দূর করতে সক্ষম হন। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মতে এই ধরনের উদ্ভাবনী ইকোসিস্টেম দেশটির স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যমাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। কার্বন ফাইবারের স্থানে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মহাকাশ গবেষণা, গাড়ি নির্মাণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ শিল্পগুলোতে এখন আর বেশি কাঁচামালের জন্য অপেক্ষা করতে হচ্ছে না। আফরিন মিং, সিএমজি বাংলা। পৃথিবীর সীমা ছাড়িয়ে মহাকাশের অতল রহস্য উন্মোচনে চীনের থিয়াংকং মহাকাশ স্টেশনে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সেনচৌ ২১ মিশনের নভোচারীরা। কমান্ডার চাংলুর নেতৃত্বে ৩ সদস্যের এই সাহসী দলটি গত ৩ মাস ধরে মহাশূন্যে অবস্থান করে বিজ্ঞানের নতুন নতুন দুয়ার খুলছেন। কেবল স্টেশনের রক্ষণাবেক্ষণই নয়, বরং ওজনহীন পরিবেশে মানুষের শরীরে ওষুধের প্রভাব নিয়েও তারা চালাচ্ছেন যুগান্তকারী সব চিকিৎসা গবেষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পৃথিবীর বুক থেকে কয়েকশো কিলোমিটার উচ্চতায় অবস্থিত চীনের নিজস্ব মহাকাশ স্টেশন থিয়াংকংয়ে বর্তমানে অবস্থান করছেন চীনের সেনচৌ ২১ মিশনের নভোচারীরা। গত এক সপ্তাহে তারা কক্ষপথ থেকে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এবং স্টেশনের রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছেন। মিশন কমান্ডার চাং লু এবং তার ২ সঙ্গী উ ফেই এবং চাং হং চাং এখন মহাকাশে অবস্থান করছেন। সেখানে তাদের ৩ মাসের বেশি সময় কেটে গেছে। দীর্ঘ এই সময়েও তারা শারীরিকভাবে একদম ফিট রয়েছেন, পাশাপাশি মানসিকভাবেও বেশ চনমনে বা ফুরফুরে মেজাজে রয়েছেন। মহাকাশ স্টেশনে বর্তমানে ফার্মাকোকিনেটিক্স বা ওষুধের কার্যকারিতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ গবেষণা করছেন তারা। সেখানে ৩ নভোচারী নিয়মিত নিজেদের লালার নমুনা সংগ্রহ করছেন, যা পরে পৃথিবীতে পাঠিয়ে ল্যাবে পরীক্ষা করা হবে। বিজ্ঞানীরা আসলে দেখতে চান পৃথিবীর মতো স্বাভাবিক মাধ্যাকর্ষণ না থাকলেও আমাদের শরীরে ওষুধ ঠিকঠাক কাজ করে কিনা। এই গবেষণার ফলাফল ভবিষ্যতে মঙ্গলের মতো দূরপাল্লার মহাকাশ অভিযানে নভোচারীদের জন্য সঠিক ওষুধ বেছে নিতে এবং তা ব্যবহারের নিয়ম ঠিক করতে অনেক সাহায্য করবে। মহাকাশের নির্জন পরিবেশে নভোচারীরা মানসিকভাবে কতটা শক্ত রয়েছেন তা জানতে ল্যাপটপ ও বিশেষ সফটওয়্যারের সাহায্যে কিছু মজার কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়েছে। এগুলো হলো কঠিন সময়ে নভোচারীরা মহাকাশযানের প্রযুক্তির উপর কতটা আস্থা রাখতে পারছেন কিংবা নির্ভুলভাবে তার উপর নির্ভর করছেন তা যাচাই করা। এছাড়া মহাকাশে একা ও নিঃসঙ্গ পরিবেশে নভোচারীরা নিজেদের মেজাজ বা আবেগকে কতটা শান্ত রাখতে পারছেন এবং কতটা বুদ্ধিমত্তার সঙ্গে চিন্তা করছেন তা দেখা, পাশাপাশি হুট করে কোনো বড় বিপদ বা জরুরি অবস্থা তৈরি হলে তারা কতটা দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন সেটিও পরীক্ষা করা হচ্ছে। মহাকাশের জিরো গ্র্যাভিটি বা ওজনহীন পরিবেশে নভোচারীদের হাড় ও পেশি খুব দুর্বল হয়ে যায়। এই সমস্যা দূর করতে তারা এক বিশেষ ধরনের বায়োমিমেটিক আঠালো জুতা পরে ব্যায়াম করছেন। এই জুতা পরে ব্যায়াম করার সময় তাদের শরীরের নানা তথ্য যেমন পেশির সংকোচন ও আল্ট্রাসাউন্ড রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে। মূলত এর মাধ্যমেই বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন মহাকাশে দীর্ঘদিন থাকার পরও কিভাবে পা ও শরীরের শক্তি অটুট রাখা সম্ভব। বিজ্ঞানীরা মহাকাশ স্টেশনে তরল পদার্থ বা ফ্লুইড ফিজিক্স নিয়ে গবেষণার জন্য নিয়মিত নতুন নতুন নমুনা ব্যবহার করছেন। পাশাপাশি বিশেষ কাচের ঘর বা কন্টেইনার ফ্রি চেম্বার পরিষ্কার করা এবং পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত লেন্সগুলোরও যত্ন নিচ্ছেন। শুধু গবেষণাই নয়, মহাকাশে তাদের থাকার পরিবেশটাও যেন আরামদায়ক হয় সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। স্টেশনের ভেতরের বাতাসের গতি, সঠিক তাপমাত্রা এবং শব্দের মাত্রা নিয়মিত মেপে দেখা হচ্ছে, যাতে কোনো সমস্যা ছাড়াই তারা সেখানে সুস্থভাবে বসবাস করতে পারে। গত সপ্তাহে মহাকাশ স্টেশনে থাকা ৩ নভোচারীর পুরো শরীরে একটি ফুল চেক আপ করা হয়েছে। তাদের হৃদস্পন্দন, রক্তচাপ, পেটের আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে হাড়ের শক্তি সঞ্চয়
এবং শ্রবণ শক্তি সবকিছুই খুঁটিয়ে পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা। আসলে মহাকাশে পৃথিবীর মতো মাধ্যাকর্ষণটা নেই বলে শরীর কিছুটা ঝিমিয়ে পড়ে এবং হাড় ও পেশি দুর্বল হয়ে যায়। শরীরের এই নেতিবাচক পরিবর্তনগুলো রুখতে তারা প্রতিদিন নিয়ম করে বেশ কঠিন শারীরিক পরিশ্রম ও শরীরচর্চা করছেন, যাতে পৃথিবীতে ফেরার পরও তারা একদম ফিট থাকে। উল্লেখ্য, সেন্দ্র ২১ মানববাহী মহাকাশযানটি ২০২৫ সালের অক্টোবরে উত্তর পশ্চিম চীনের জিউচুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়। সম্প্রতি মিশনের প্রথম ধাপের স্পেস ওয়াক নভোচারীরা সফলভাবে সম্পন্ন করেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। জলাভূমি সংরক্ষণে চীন এখন এশিয়ায় সবার শীর্ষে, বিশ্বব্যাপীও তার অবস্থান চতুর্থ। আইনি সুরক্ষা জোরদার এবং প্রায় ১০ লাখ হেক্টর জলাভূমি পুনরুদ্ধারের ফলে দেশটিতে ফিরে আসছে জীববৈচিত্র্য। এর বড় প্রমাণ হাইনানে চরম বিপন্ন হলুদ বুকের চড়ুই পাখির প্রত্যাবর্তন। আগামী ২০৩০ সালের মধ্যে প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে এই সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে চীন। সাম্প্রতিক বছরগুলোতে চীন তার জলাভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধারে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী চীনে মোট জলাভূমির আয়তন বর্তমানে এশিয়ার প্রথম এবং বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে। সাম্প্রতিক বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় যে চীন জলাভূমিকে কেবল একটি ইকোসিস্টেম হিসেবে নয়, বরং এর সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্বকেও সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। জলাভূমি সুরক্ষায় চীন একটি শক্তিশালী আইনি কাঠামো ও শাসন ব্যবস্থা গড়ে তুলেছে। দেশটির ২১টি প্রাদেশিক অঞ্চল ইতোমধ্যে তাদের নিজস্ব জলাভূমি সুরক্ষা আইন সংশোধন বা নতুনভাবে প্রণয়ন করেছে। বর্তমানে দেশটিতে একটি সুসংগঠিত স্তরভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতি কার্যকর রয়েছে, যার আওতায় ৮২টি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এলাকা, ৮০টি জাতীয় গুরুত্বপূর্ণ এলাকা এবং ১,২০৮টি প্রাদেশিক গুরুত্বপূর্ণ জলাভূমি চিহ্নিত করা হয়েছে। এই সুশৃঙ্খল তদারকির মাধ্যমে জলাভূমিগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার চেষ্টা চলছে। শহুরে পরিবেশের সাথে জলাভূমির সমন্বয়েও চীন বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি আন্তর্জাতিক স্বীকৃত জলাভূমির শহর রয়েছে চীনে, যার সংখ্যা ২২টি। এছাড়া সারা দেশে ৯০৩টি জাতীয় জলাভূমি পার্ক স্থাপন করা হয়েছে, যার প্রায় ৯০% জনসাধারণের জন্য উন্মুক্ত। এই পার্কগুলো কেবল জীববৈচিত্র্য রক্ষা করছে না, বরং প্রতি বছর প্রায় ৩২ কোটি দর্শনার্থীকে প্রকৃতির সান্নিধ্যে আসার সুযোগ করে দিচ্ছে, যা পরিবেশ পর্যটনে এক নতুন মাত্রা যোগ করেছে। জলাভূমি পুনরুদ্ধারের ক্ষেত্রে চীন অত্যন্ত সুনির্দিষ্ট ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে। ৩,৮০০রও বেশি প্রকল্পের মাধ্যমে দেশটিতে প্রায় ১ মিলিয়ন হেক্টরেরও বেশি জলাভূমি নতুন করে যুক্ত বা পুনরুদ্ধার করা হয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ৯,২০০ হেক্টর ম্যানগ্রোভ বন রোপণ এবং প্রায় ৯৭,৩০০ হেক্টর এলাকা থেকে ক্ষতিকর আগ্রাসী আগাছা স্পার্টিনা অল্টারনিফ্লোরা সফলভাবে অপসারণ করা হয়েছে। এই লক্ষ্যভিত্তিক উদ্যোগগুলো স্থানীয় বাস্তুসংস্থানকে পুনরুজ্জীবিত করতে কার্যকর ভূমিকা রাখছে। পরিবেশগত এই উন্নতির সরাসরি প্রভাব পরিলক্ষিত হচ্ছে চীনের বিপন্নপ্রায় বন্যপ্রাণীর আবার নতুন করে উপস্থিতিতে। সম্প্রতি দক্ষিণ চীনের হাইনান প্রদেশের একটি জলাভূমিতে প্রায় ১০০টি হলুদ বুকের চড়ুই দেখা গেছে, যা অত্যন্ত ইতিবাচক সংকেত। উজ্জ্বল হলুদ বুকের এই বিরল পাখিটি ২০১৭ সালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা কর্তৃক চরম বিপন্ন হিসেবে তালিকাভুক্ত ছিল। ২০২১ সালে চীন সরকার একে প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে অন্তর্ভুক্ত করে। হাইনানের জলাভূমিতে এদের ফিরে আসা প্রমাণ করে যে সেখানকার আবাসস্থল এখন তাদের জন্য আরও নিরাপদ ও উপযুক্ত।
ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী চীন তার এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে বদ্ধপরিকর। দেশটির ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দেশটি জলাভূমি সংক্রান্ত আইন ও নীতিমালা আরও আধুনিক করবে। সেই সঙ্গে প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আগাম সতর্কবার্তা পদ্ধতি শক্তিশালী করার মাধ্যমে জলাভূমির পরিবেশগত মূল্যকে অর্থনৈতিক ও সামাজিকভাবে কাজে লাগানোর নতুন মেকানিজম তৈরি করা হবে। টেকসই উন্নয়নের পথে চীনের এই প্রচেষ্টা বৈশ্বিক পরিবেশ রক্ষায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। বিশ্বস্ততা ও গভীর মমত্বের প্রতীক ক্রেস্টেড আইবিস। প্রজনন ঋতুতে এরা দলবদ্ধ জীবন ছেড়ে নির্জন বড় গাছে নিজেদের বাসা বাঁধে এবং দেহ থেকে নিঃসৃত রঙে পালক রাঙিয়ে বিয়ের পোশাক পরার মতো করে নিজেদের রাঙিয়ে নেয়। জীবনসঙ্গীর প্রতি আজীবন অটুট আনুগত্য থাকে তাদের। একসাথে বাসা তৈরি এবং শত্রুর হাত থেকে সংসারকে আগলে রাখার মাধ্যমে এরা প্রকৃতির বুকে এক অনন্য পারিবারিক বন্ধনের দৃষ্টান্ত স্থাপন করে। ক্রেস্টেড আইবিসের প্রেম, সংসার ও প্রজননের গল্পই তুলে ধরা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালার ৯ম পর্ব লাভিং হোমে। ভোরের আবছা আলোয় যখন সূর্য পূর্ব দিগন্তে উঁকি দেয়নি, তখনই বনের জীবন জেগে ওঠে। এখানকার ক্রেস্টেড আইবিসরা এরই মধ্যেই ঘুম থেকে উঠে নিজেদের পরিপাটির কাজটি সেরে নিচ্ছে। পাখিদের জন্য এটি প্রতিদিনের সকালের একটি সাধারণ রুটিন। জুলাই থেকে মার্চ মাস পর্যন্ত ক্রেস্টেড আইবিসরা অলস সময় পার করে। এই ৮-৯ মাস তারা দলবদ্ধভাবে বনের ডরমেটরিতে বাস করে। প্রতিদিন সকালে একসাথে শিকারে বের হয় এবং সন্ধ্যায় আবার ফিরে আসে। এই বনে আইবিসের সংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় তাদের সম্মিলিত জীবনযাপন ধীরে ধীরে প্রজনন ঋতুর প্রস্তুতিতে রূপান্তরিত হচ্ছে। তবে এখন যারা ডরমেটরি ছেড়ে যাচ্ছে, সন্ধ্যায় হয়তো তাদের সব আর ফিরে নাও আসতে পারে, কারণ তারা যাচ্ছে নিজেদের নতুন জীবনের ঠিকানায়। পাহাড়ি বনের যে অংশগুলোতে মানুষের আনাগোনা কম থাকে, সেখানকার বড় গাছগুলো ক্রেস্টেড আইবিসের সবচেয়ে বেশি পছন্দের। এখানকার বড় গাছের ডালে ক্রেস্টেড আইবিসরা বাসা তৈরি করে। সাধারণত এই গাছগুলো ধানক্ষেত বা জলাশয়ের কাছাকাছি হয়, যাতে খাবারের অভাব না হয় এবং ছানাদের লালন পালন সহজ হয়। তাদের বাসা সাধারণত শুকনো ডালপালা দিয়ে তৈরি হয় এবং প্রায় ৯ মাস অব্যবহৃত থাকার কারণে তা আবার মেরামত করার প্রয়োজন পড়ে। প্রজনন মৌসুমে দম্পতিরা মিলে বাসাটিকে মজবুত করে মেরামত করে, তবে তারা বেশি সময় ব্যয় করে বাসাটিকে আরও বেশি আরামদায়ক করতে। এ সময় ক্রেস্টেড আইবিসের ঘাড়ের পেশি থেকে এক ধরনের ধূসর রঞ্জক পদার্থ নিঃসৃত হয়। পাখিটি বারবার নিজের ঘাড়ে খোঁচা দেয় এবং শরীরে এই রং ঘষে যতক্ষণ না মাথা, ঘাড়, বুকের পালক ও ডানাগুলো গাঢ় ধূসর রং ধারণ করে। এটি তাদের স্বাভাবিক শারীরিক পরিবর্তন, যা শিকারীদের বিভ্রান্ত করতে ও আত্মরক্ষার জন্য সহায়ক। যারা এই পাখিদের যত্ন নেন, তারা এই ধূসর পালকগুলোকে ক্রেস্টেড আইবিসের বিয়ের পোশাক বলে থাকেন। ক্রেস্টেড আইবিস দম্পতির জীবন ভালোবাসা ও ব্যস্ততায় পরিপূর্ণ থাকে, যেখানে বনের ডরমেটরিতে তারা দিনের একবারের বেশি যায় না, সেখানে নিজেদের এই বাসায় তারা দিনে ৪-৫ বার পর্যন্ত আসা যাওয়া করে। এটি হয়ে থাকে একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসার কারণে। তবে অনেক সময় অনামন্ত্রিত মেহমান তাদের বাসায় এসে হাজির হয়। এই পাখিটি সঙ্গী খুঁজে পায়নি, তাই সে একাকী। স্পষ্টতই এর উদ্দেশ্য
ভালো নয়, কিন্তু ক্রেস্টেড আইবিস দম্পতি এ সময় তাদের ভালোবাসা প্রদর্শন করে। ফলে তাদের দৃঢ় বন্ধন দেখে অনুপ্রবেশকারী পাখিটি পিছু হটতে বাধ্য হয়, কারণ ক্রেস্টেড আইবিস তার সঙ্গীর প্রতি সর্বদা বিশ্বস্ত। একবার জুটি বাঁধলে তারা সারা জীবন একসাথে থাকে। তাই মানুষ এই পাখিকে বিশ্বস্ত ভালোবাসার প্রতীক হিসেবে দেখে। প্রজনন মৌসুমের শুরুটা হয় তাদের মিষ্টি প্রেমের মধ্য দিয়ে। তারা একসাথে বাসা তৈরি করে এবং প্রেমের গান গায়, যা তাদের নিবিড় বন্ধন ও ভবিষ্যতের সুখ সমৃদ্ধ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।